নমস্কার, সবাইকে স্বাগত আজকের অনুষ্ঠানে। আপনারা ফোন করবেন ডেফিনেটলি আপনাদের প্রবলেম নিয়ে। তবে আমরা তো প্রত্যেকদিনই একটা কোনো না কোনো বিশেষ বিষয় নিয়ে আলোচনা করি। সেই বিশেষ বিষয় আজকে এটাই যে যারা আমরা যারা জিম করি, তো তাদের দেখবেন যে শিরা ফুলে ফুলে ওঠে হাতের, বা আমরা দেখাই ওর মাসেল টাসেল নিয়ে এরকমভাবে শিরা ফুলে ওঠে। যারা পা দিকে লেগ প্রেস বেশি করেন তাদের পায়েরও শিরা এরকমভাবে ফুলে উঠতে পারে। তো আমরা দেখতে পাই এরকম আমাদের আশপাশে যারা জিমে যান তাদের ক্ষেত্রে। কিন্তু আর এছাড়া অন্য কোনো কারণে, মানে এটা তো গেল একটা স্বাভাবিক শারীরবৃত্তীয় কসরত, এবং তার জন্য আমাদের শিরা দেখা যায় বেশ একটা মাসল বডি। কিন্তু এছাড়া আর এমন কি কোনো রোগ আছে, এমন কোনো শারীরিক সমস্যা আছে যে কারণের জন্য আমাদের এই ধরনের শিরা ফুলে উঠতে পারে? মানে আদতে এটা জিমের জন্য নয় বা শারীরিক কসরতের জন্য নয়, কোনো একটা বিশেষ রোগের কারণের জন্য। এই রোগটাকে বলা হচ্ছে ভ্যারিকোজ ভেইন। এই ভ্যারিকোজ ভেইনে কি হয়? ভেইন মানে হচ্ছে শিরা। তো ভ্যারিকোজ কথার অর্থ কি, কেন হয়, বা ভ্যারিকোজ ভেইন আসলে অসুখ কেন এটাকে বলা হয়, বা এর পরবর্তী ফলশ্রুতি কি হতে পারে? কারণ কোনো একটা রোগের সিমটম হলেই আমাদের প্রথম মনে হয় যে এর থেকে সব থেকে খারাপ কি হতে পারে, বা ভালো আমরা কিভাবে হতে পারবো। এই প্রশ্নটা খুব স্বাভাবিকভাবেই থাকে। তো আজকে এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের প্রোগ্রামে ডক্টর অয়ন হালদার আমাদের সঙ্গে রয়েছেন। আমরা আলোচনা করব ভেরিকোজ ভেন নিয়ে। আপনাদের যাদের ভেরিকোজ ভেন রয়েছে তারা তো ফোন করতেই পারবেন, নো প্রবলেম। এছাড়াও যে কোনো সমস্যায় আপনারা সরাসরি নাম্বারে, যেখানে ফোন নাম্বার, সেখানে ফোন করবেন। আসুন, আমি স্বাগত জানাই ডক্টর হালদারকে আজকের অনুষ্ঠান। নমস্কার। এই ভেরিকোজ ভেন কি, কাদের হয়, বা কী জন্য হয়, কোন শারীরিক সমস্যার জন্য ভেরিকোজ ভেন দেখা দিতে পারে আমাদের মধ্যে? ভেরিকোজ ভেন কথাটার মানে হলো এমনি নর্মাল যে ভেন আমাদের, সেটা ফুলে যাওয়া কিংবা সেটা ডিসকালার্ড হয়ে যাওয়া, কালো রঙের একটা দাগ ওখানেতে চলে আসা, এবং আমাদের শিরা যেটা থাকে, যেটা লম্বা টানা থাকে, এটা ফুলে যাওয়ার কারণে কি হয়, দেখা যাবে যে একটা জায়গাতে রাউন্ডেড হয়ে গেছে। সেটা যে কোনো জায়গাতে হতে পারে। আমাদের স্কিনের তলার যে শিরাগুলো থাকে সেইগুলো এফেক্টটা বেশি হয়। এবার স্কিনের তলায় আমাদের নানা জায়গাতেই শিরা থাকে। এবার মেনলি এটা যে এফেক্টেড হচ্ছে সেটা আমাদের হয় পায়ে। তার একটা কারণ আছে। নর্মালি কি হয়, এই ভেরিকোজ ভেন হওয়ার কারণ হচ্ছে আমাদের যখন হার্ট পাম্পিং হয়, আমাদের ব্লাড যেটা থাকে সেটা ধমনী দিয়ে গোটা শরীরের মধ্যে ছড়িয়ে যায়। ঠিক কিছুটা সময়ের মধ্যেই আবার সেটা গোটা শরীর থেকে আমাদের ব্যাক করে হার্টে, সেটা হচ্ছে এই ভেনের মাধ্যমে, শিরার মাধ্যমে। তো এর একটা ফোর্স থাকে, এবং যখন এটা পা থেকে আমাদের হার্টের দিকে আসে, তখন কি হয়, আমাদের যেটা গ্র্যাভিটি ফোর্স আছে, মাধ্যাকর্ষণ শক্তি যেটা, তার এগেনস্টে এটা কাজ করে। এর ফলে কি হয়, যখন সেই প্রেশারটা পড়ে আমাদের ভেনের মধ্যে, আমরা মেডিকেল টার্মে বলি ভালভ। ভালভ মানে হচ্ছে, ধরে নিন যেরকম আমাদের কপাট হয়, তো রক্ত যখন ব্যাক করে তখন কি হয়, ওই ভালভটা খুলে যায় এবং ব্লাডটা সেখান থেকে আমাদের ওপরের দিকে চলে আসে, এবং সঙ্গে সঙ্গে সেই কপাটটা বন্ধ হয়ে যায়। এর ফলে কি হয়, ব্লাডটা আর ব্যাকেতে আসতে পারে না, দিয়ে আমাদের হার্টে আবার ফেরত আসে। কিন্তু কোনো কারণে যদি এই ভালভটা ড্যামেজ হয়, এই ভালভটা ড্যামেজ হলে কি হবে, যে এই যে ব্লাড ফ্লোটা ওপর দিকে এলো এবং কপারটা ঠিকঠাক বন্ধ না হওয়ার জন্য আবার কিছুটা ব্যাকে চলে যায়, এবং এই যে ব্যাকে চলে গেল, ব্যাকে গিয়ে আমাদের শিরার মধ্যে, ভেনের মধ্যে সেটা জমতে থাকে। সেটা ডে বাই ডে বিভিন্ন রকম সিমটম দেয়। ডে বাই ডে সেটা জমতে জমতে কি হয়, সেই জায়গাটা ফুলে যায় এবং একটা কালো রঙের একটা স্পট পড়ে যায়, এবং এটা জমতে জমতে ওই শিরাটাকে বাল্জ করে দেয়। অনেক সময় কি হয়, দেখা যায় যে একই জায়গায় শিরা একদম বাইরে থেকে প্রমিনেন্ট বোঝা যাচ্ছে যে জমে গেছে, একটা রাউন্ড শেপ নিয়ে নিয়েছে। তো এই সময়টাকে আমরা বলি, এই যে রোগটা যেটা হয় এটাকে বলা হয় ভেরিকোজ ভেন। এটা পায়ে হওয়ার কারণ হচ্ছে এটাই। এছাড়াও আমাদের বিভিন্ন শরীরের মধ্যেও থাকে। অনেকের দেখবেন যে গালের মধ্যে
একটা লাল কালারের একটা স্পাইডারের নেটের মতো দেখা যায় অনেকের ক্ষেত্রে, এটাকেও আমরা একটা ভেরিকোজ ভেনের পার্ট বলি। এছাড়া আমরা নর্মালি যাদের হেমারয়েডস আছে, এই যে হেমারয়েডসরাও কিন্তু একটা ভেরিকোজ ভেনের পার্ট, কারণ হেমারয়েডসরাও যেটা হচ্ছে সেখানেও কিন্তু এক্সট্রা প্রেশারের জন্য, কনস্টিপেশনের জন্য যে প্রেশারটা থাকে সেখান থেকে কিন্তু আমাদের এই ভালভের ওপরেতে এফেক্ট করে, এবং এটাও কিন্তু ওই হেমারয়েডস এরও একটা কারণ থাকে। তো ভেরিকোজ ভেন যেটা হয়, যার কারণ এটা কাদের বেশি হচ্ছে, যে যারা দেখা যাচ্ছে যে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে কাজ করতে হচ্ছে, কিংবা পাকে ভাঁজ করে অনেকক্ষণ বসে কাজ করে। এছাড়া যাদের ওয়েট অনেক বেশি, ওবিসিটি দেখা যাচ্ছে। এছাড়া হচ্ছে যারা খুব ওভার এক্সারসাইজ যারা করছে, ওনাদের ক্ষেত্রে একটা ব্লাড ফ্লোয়ের একটা ব্যাপার থাকে, সেখান থেকে এই প্রবলেমটা হয়। এছাড়া আমাদের কিছু হরমোনাল প্রবলেম আছে। ফিমেলদের ক্ষেত্রে এটা দেখা যায় তখনই যখন প্রেগনেন্সি হয়, বা আমাদের যখন যেটা আমরা মেনোপোজ বলি, এই সময়টাতে দেখা যায়। তো এর কারণ আছে যে এই সময়তে আমাদের হরমোনাল কিছু চেঞ্জ হয়, কিছু হরমোন আছে আমাদের ভেনকে একদম রিল্যাক্স পজিশনে রাখে। কিন্তু যখনই এই হরমোনাল ডিসব্যালেন্সটা হয় ফিমেলদের ক্ষেত্রে, এই টাইমগুলোতে দেখা যাবে যে পায়েতে এই ভেরিকোজ ভেন হচ্ছে। তো এছাড়া যেটা দেখা যায় যে বয়স বাড়ার সাথে সাথে আমাদের যে স্কিনের টনিসিটিটা নষ্ট হয়ে যায়, এবং স্কিনের ঠিক নিচেই আমাদের এই ভেনগুলো থাকে, যেগুলো হচ্ছে আমাদের এই ভেরিকোজ ভেনের জন্য দায়ী। তো সেইগুলো কি হয়, একটু উইক হয়ে পড়ে। সেখানে তো দেখা যায় যে অল্প একটু হাত লাগলেই সেই জায়গাটাতে একটা কালো রঙের স্পট ওখানেতে আসছে। তো ভেরিকোজ ভেনের কারণ হচ্ছে এইগুলো। এছাড়া ফ্যামিলি হিস্ট্রি যাদের থাকে ওনাদের ক্ষেত্রে এই জিনিসটা দেখা যায়। প্রথম যখন এটা হবে দেখবেন যে পায়ের তলার পোর্শনটা, অ্যাঙ্কেলের কাছে একটা কালো স্পট পড়ছে। অনেকে দেখা যায় যে সবসময় যে শিরা ফুলবে ফার্স্টেই, সেটা কিন্তু নয়। একটা কালো স্পট আসবে অনেকটা সারফেস জুড়ে। অনেক সময় কি হয়, আমরা ভাবি যে এটা একটা স্কিনের প্রবলেম, কিন্তু না, যদি ঠিকঠাক মতো ডায়াগনোসিস না আমরা করতে পারি, ট্রিটমেন্ট যদি ভুল হয়, তাহলে ওটা আস্তে আস্তে ওখানেতে ব্লাডগুলো জমতে থাকবে। প্রথমেই যে ব্যথা হবে সেটা নয়, ফার্স্ট এটা আস্তে আস্তে ফুলতে থাকবে এবং সেটা রাউন্ড শেপেড হবে। যত দিন যাবে সেটার যদি কোনো রকম ট্রিটমেন্ট না হয়, আস্তে আস্তে কী হবে, সেই জায়গাটা ফুলতে থাকবে এবং সেখানে ব্যথা হবে, পা ভারী হয়ে যাবে, হাঁটতে গেলে অসুবিধে হবে, এবং যখন দাঁড়াবেন, বসবেন, সেই সময়তে অসহ্য পরিমাণে পেন থাকবে। আর এখান থেকে দেখা যায় যে যদি ঠিকঠাক মতো ট্রিটমেন্ট যদি এটাতে না হয়, এখান থেকে আলসারেতেও টান নেয়। অনেক সময় দেখা যায় যে ভেরিকোজ ভেনের যে ব্লিডিং যদি একবার আরম্ভ হয়, সেটা কিন্তু থামে না। তো এই আলসারের দিকেও এই জিনিসটা টান করতে পারে। তো সেই কারণে শুরুর দিকেই একটুখানি এটার প্রপার ডায়াগনোসিসটা করে নেওয়া দরকার, যাতে ওই পর্যায়েতে না যায়। কারণ যদি একবার আলসার হয়ে যায়, ওই জায়গাটা যদি ব্রাস্ট হয়ে যায়, তাহলে কিন্তু যে ব্লিডিং হবে সেটাকে আটকানো খুব মুশকিল থাকে। তার সাথে সাথে একটা ব্যথা, এই যে টোটাল যে প্রবলেমটা, এটাই হলো ভেরিকোজ ভেন। বেশ, এবার আমি এটা জানবো যে আপনি এটা বলতে গিয়ে হার্টের একটা ইরেগুলারিটিসের কথা আপনি বলছেন। প্রশ্ন খুব স্বাভাবিকভাবে মানুষের থাকবে যে যাদের ভেরিকোজ ভেন হয়েছে তাদের কি সাইমালটেনিয়াসলি হার্ট অ্যাটাকের সম্ভাবনা থাকে? অবশ্যই থাকে, কারণ হচ্ছে মেন জিনিস হচ্ছে যে ফ্লোটা কাজ করে। ওই ফ্লোটা যখন খুব বেশি হয়ে যায় বা কম হয়ে যায়, সেখান ক্ষেত্রে হার্টের একটা প্রবলেম আসে। কিন্তু মেন যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে এই যে আমাদের টোটাল ব্লাড সার্কুলেশনটা যেটা চলে, সেটা হচ্ছে আমাদের পাম্পিংয়ের ওপর। একটা পাম্পিং যখন হবে, তখন গোটা শরীরের মধ্যে ব্লাড কিছু সময়ের জন্য ছড়িয়ে গিয়ে আবার সেটা ব্যাকে চলে আসবে। এই প্রসেসটা যতটা নর্মাল হবে, তত আমাদের হার্টের পাম্পিংও ঠিক থাকবে এবং আমাদের হার্ট ভালো থাকবে। যদি কোনো কারণের জন্য এই যে ভালভগুলো নষ্ট হয়ে যায়, সেখানেতে যদি পাম্পিংটা ঠিকঠাক মতো সেটা রিটার্ন না আসে, বা যদি লেট হয়, তাহলে কি হবে, আমাদের নেক্সট পাম্পিংয়েতেও একটা গ্যাপ পড়বে। তো যখনই নেক্সট পাম্পিংয়েতে গ্যাপটা আসবে, তখন সেখান থেকে হার্টের বিভিন্ন রকম প্রবলেম আসবে। সেখান থেকে একটা কজ হতে পারে এই হার্টের প্রবলেম। আচ্ছা, এবার একটা কথা আসি যে হার্টের তো ভেতরে প্রচুর আর্টারি বা শিরা রয়েছে, বা আমাদের সারা শরীরে রক্ত সঞ্চালনের জন্যই শিরা রয়েছে। এবার এই ক্ষেত্রে শিরাগুলোর ক্ষেত্রে আপনি বলছেন যে বেশ কিছু ইরেগুলার অ্যাক্টিভিটিস দেখতে পাওয়া যায়। এর সঙ্গে কি কোলেস্টেরলের কোনো সম্পর্ক রয়েছে? ব্লাড আমাদের যদি শরীরের মধ্যে ঠিকঠাক মতো না ফ্লো হয়, আমাদের ফ্লো হওয়া মানেই আমাদের হার্ট থেকে যে
দূষিত পদার্থগুলো আছে সেইগুলো আমাদের শরীরের মধ্যে ছড়িয়ে যায় এবং সেটা হার্টেতে জমতে দেয় না। কিন্তু যখন এই ফ্লোটা ঠিকঠাক হবে না, পাম্পিংটা ঠিকঠাক হবে না, হার্টের বিভিন্ন রকম প্রবলেম ওখানে আসবে। হ্যাঁ, সেখানেতে আমাদের কোলেস্টেরল, যেটা ব্যাড কোলেস্টেরল আমরা বলি বা গুড কোলেস্টেরল, সেটাও ওখানেতে জমবে। বেশ, আসি এবার তাহলে মোটামুটি রোগ সম্পর্কে জানলাম। জানার যেটা বাকি থাকলো যে সেটা হচ্ছে আয়ুর্বেদ ট্রিটমেন্টের কতটা ফল আমরা পেতে পারি, আয়ুর্বেদ ট্রিটমেন্ট কতটা এফেক্টিভ হতে পারে বা কনক্লুশনে আমাদের এই রোগটাকে নিয়ে যেতে পারে, অর্থাৎ সলিউশন কিভাবে হতে পারে সেটা জানবো। কিন্তু পাশাপাশি বেশ কয়েকজন রয়েছেন আমাদের সঙ্গে ফোনে, আমরা পরপর ফোনও নিই, দেখি আপনাদের কি সমস্যা রয়েছে। কে আছেন ফোনে? হ্যালো। বলুন, কে বলছেন? আমি সোদপুর থেকে বলছি। কে বলছেন, নামটা একটু বলুন। সোদপুর, তুষার ভৌমিক। হ্যাঁ, তুষার ভৌমিক। হ্যাঁ, তুষার ভৌমিক, বলুন বলুন দাদা। বলছি আমি যে শুনলাম সব কথা, আমি যে ঘুমাই না, রাত্রিবেলা ঘুমাই যাবো না, ফুলবাড়িতে একটা বড় ফুলবাড়িতে যাবো, গোড়ালিতে না, ফুলবাড়িটা একদম গোড়ালিতে ঘুমাই। আর মানে যেহেতু ওই আমি ড্রাইভার তো, হ্যাঁ, তো আপনার ওই পায়ের উপর সময় কোনো কোনো সময় সারা রাত ঘুমাই, সকালবেলা ওই রকম একভাবে ঘুমিয়ে থাকি, ওই একদম গোড়ালির উপরটাই রাখি একদম। আর ওতে নাকি সঞ্চালনটা ভালো হয়, রক্তটা। এটা কি কোনো অসুবিধা হবে কিছু কি না এটা ভবিষ্যতে? আপনার পায়ে কি কোনো রকম অসুবিধা এখন হচ্ছে? না না, কোনো পায়ে অসুবিধা নেই, কিন্তু ওই যেহেতু ওই ব্রেক করতে সবসময় পাটা নাড়া যায়, আপনি গাড়ি চালান, আরাম পাই অবশ্যই। হ্যাঁ, এটা খুব ভালো জিনিস। আমরা এমনি নর্মালিও অ্যাডভাইস দিই, যাদের খুব বেশি দাঁড়িয়ে থাকে, বসে অনেকক্ষণ ধরে কাজ করতে হয়, আমাদের হার্টের লেভেল থেকে একটু উঁচুতে পাকে রেখে শুতে, যাতে ব্লাড ফ্লোটা ঠিক থাকে। আপনার যদি অসুবিধা না থাকে তাহলে এইটাই আপনি করতে থাকুন, অবশ্যই আপনি ভালো থাকবেন। বাহ, এটা একটা কিন্তু গাইডলাইন হয়ে গেল, মানে পা খানিকটা উপরে রেখে একটু হার্টের লেভেল থেকে একটু উঁচুতে থাকবে, যাতে ফ্লোটা ঠিকঠাক হয়। একদম তাই। আপনারা ফোন করতে থাকুন। এবার হচ্ছে আসি আয়ুর্বেদ ট্রিটমেন্ট। এবার ব্যাপার হচ্ছে যারা নানান সমস্যায় ভুগছেন এবং আয়ুর্বেদ ট্রিটমেন্ট নিতে চাইছেন, তাদের জন্য কিন্তু একটা ইউনিভার্সাল নিচে একটা হেল্পলাইন নাম্বার রয়েছে, 9830235537 এবং 27, দুটো এই যে নিচে যাচ্ছে, আমি দেখাচ্ছি। এ দুটোতে তো আপনি ফোন করে নাম এনরোল করতে পারেন। কিছুক্ষণ পরে আমি আপনাদেরকে চেম্বার কোথায় কোথায় রয়েছে পুরো 1 মাসের আমি মোটামুটি শিডিউল আপনাদেরকে বলে দেবো, সবই ঠিক আছে। কিন্তু বিষয় হলো হচ্ছে যে আপনাকে নাম বুক করে চেম্বারে আসবার কথা আমরা বলি, এবং যারা এখানে ফোন পান তারাই যে শুধু চেম্বারে আসতে পারবেন তা নয়। মানুষের এটা ভুল একটা ধারণা আছে। সেদিন আমাকে একজন বলছিলেন, আমি আগেও বলেছি একটা প্রোগ্রামে, যে আমি তো সিটিভিএনে ফোন পাইনি, আমি কি করে যাব। তাও আপনি আসতে পারেন, সেটাও কোনো সমস্যা নেই। আপনি নাম এখানে এনরোল করতে হবে। যারা আজকে ফোন করতে চাইছেন তারা সরাসরি নাম্বারে ফোন করুন, কথা হয়ে যাবে একবার। যদি দেখা যায় যে আপনাকে আসবার আগে কিছু টেস্ট করানোর দরকার, সেটাও ডাক্তারবাবুরা এখান থেকে বলে দেবেন, যে টেস্টটা করে নিয়ে আপনি একবারে চলে আসবেন। কে আছেন ফোনে? হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ বলুন, কে বলছেন? বলছি আমার হাত থেকে তাহলে পায়ের ওপর থেকে নিচে মাটিগুলো টেনে ধরে রাখা, হাত থেকে কষ্ট হয়, হাত থেকে মনে হচ্ছে জোর পাই না। আচ্ছা, কোনো রকম ফোলাভাব থাকে? না না না। আচ্ছা, টান যেটা বলছেন, ক্র্যাম্পিং যেটা হয়, সেটা মেনলি কোন সময় হয়? সকালবেলা, রাত্রিবেলা ম্যাক্সিমাম। সকালবেলায়। এর সাথে কি হাঁটুর কোনো রকম ব্যথা কিছু আছে? হাঁটুতে মনে হয় জোর পাই না। আচ্ছা, দেখুন, আপনি যতটা বললেন সেখান থেকে হয়তো বা আপনার হাঁটুর সমস্যাই হবে। ওখানের কোনো নার্ভ হয়তো একটুখানি কম্প্রেস হয়েছে, সেই কারণে আমাদের ক্র্যাম্পিং হয়। এছাড়াও যদি আমরা দেখি যে একটা সিমটম যেটা হচ্ছে, আমরা আজকে নিয়ে আলোচনা যেটা করছি, ভেরিকোজ ভেনেরও একটা সিমটম থাকে, ক্র্যাম্প হওয়া। সেটা কিন্তু স্টার্টিংয়ের লক্ষণটা দেখা যায়। তাই এই জিনিসটা একটুখানি ক্লিনিক্যালি দেখার প্রয়োজন আছে। কিছু টেস্ট আপনাদের এটার জন্য দরকার আপনার, তো সেটা গাইডলাইনটা অবশ্যই আপনাকে দিয়ে দেওয়া হবে। আপনি একবার হেল্পলাইন নাম্বারে ফোন করুন, আপনার কাছে যে সেন্টার হবে সেখানে একবার আসুন, আমরা একবার দেখে নিই ওখানে নার্ভের কোনো রকম প্রবলেম প্রমিনেন্টলি দেখা যাচ্ছে কি না। যদি সেরকম না থাকে আমরা কিছু টেস্ট দিয়ে দেবো, ডায়াগনোসিস করার পর আপনাকে বলে দেবো যে এটার সলিউশন কি আছে। অবশ্যই এর সলিউশন আছে, তবে একবার ক্লিনিক্যাল ইনভেস্টিগেশনের দরকার রয়েছে, এবং সেই কারণের জন্যই আপনাকে কোনো একটা নিকটবর্তী আপনার চেম্বার, সেখানে আপনি একবার আসুন, নাম এনরোল করে আসুন। পরের ফোনে কে আছেন? হ্যালো হ্যালো। হ্যাঁ বলুন, কে বলছেন? বলছি আমার স্কিনের প্রবলেম হচ্ছে, তো আমি ডাক্তার দেখালাম। একটু জোরে একটু বলুন না, ঠিক করে পরিষ্কার করে। হ্যাঁ বলছি, আমার স্কিনের প্রবলেম হয়েছে। স্কিনের প্রবলেম? হ্যাঁ, মানে আমি অনেক ডাক্তার দেখালাম, চেন্নাই বন্ধে গেলাম। হ্যাঁ, মানে আমার এই রোগটার নাম বলছে আপনার সোরাইসিস। আচ্ছা, সোরিয়াসিস। হ্যাঁ,
আচ্ছা, এই যে আপনি এই রোগে ভুগছেন, এর জন্য কোনো রকম অ্যালার্জি রিপোর্ট বা স্যাট রিপোর্ট কিছু করেছেন যে কিসে কিসে আপনার অ্যালার্জি আছে? আচ্ছা, মেন জিনিস হচ্ছে আপনি শুনতে থাকুন, এই ট্রিটমেন্টটার একটা প্রসেস আছে। কারণ এই যে সোরিয়াসিসের ক্ষেত্রে কি হয়, আমরা অনেক সময় ট্রিটমেন্ট করি, কিছু অয়েন্টমেন্ট আমরা ইউজ করি, কিছু ওষুধ আমরা ইউজ করি, দেখা যায় যে যতক্ষণ আমরা ইউজ করছি সেই জায়গাটা ভালো আছে, কিন্তু যখনই আমরা বন্ধ করে দিই তখন দেখা যায় এই রোগটা আবার ফেরত চলে আসে। এর কারণ হলো এটাকে যদি প্রপারভাবে ট্রিটমেন্ট করতে হয়, আপনাকে প্রপারভাবে এটার লাইন অফ ট্রিটমেন্টটাকে ফলো করতে হবে। এই যে অ্যালার্জির কথাটা আপনাকে বললাম, আপনাকে একটা রিপোর্ট করতে হবে, স্যাট বলে রিপোর্ট। এই রিপোর্টটাতে আপনাকে বলে দেবে যে আপনার শরীরে কিসে কিসে অ্যালার্জি আছে, কারণ এই রোগের উৎসটা হচ্ছে অ্যালার্জি। ধরুন আপনি ওষুধ খাচ্ছেন, কিন্তু দেখা যাচ্ছে, আমি একটা জাস্ট উদাহরণ দিচ্ছি, আপনার ডালেতে অ্যালার্জি আছে, তো আপনি রেগুলার বেসে কিন্তু ডালও খাচ্ছেন, তার সাথে সাথে আপনি ওষুধও খাচ্ছেন। তাতে কি হবে, যতক্ষণ ওষুধের অ্যাকশানটা থাকবে আপনি ভালো থাকবেন, কিন্তু যখনই ওষুধের অ্যাকশানটা কেটে যাবে ওই রোগটা এর উৎসটা পেয়ে যাবে, তখন কি হবে, এই রোগটা আবার চলে আসবে। তাই আপনাকে লাইন অফ ট্রিটমেন্টটা ঠিক রাখতে হবে। কোথাও না কোথাও এটা ভুল হচ্ছে বলে এই রোগটা সারছে না। এই রোগ অবশ্যই ছাড়ে, সোরিয়াসিস অবশ্যই ভালো হয়। আপনি যদি ঠিকঠাক গাইডলাইন না পান, আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করুন, আপনাকে বলে দেবে কোন জায়গা আপনার কাছে হবে, সেখানে একবার আসুন। প্রিভিয়াস কোনো রিপোর্টস থাকলে বা কোনো রকম প্রেসক্রিপশান থাকলে সেটা একবার নিয়ে আসুন, আমরা দেখে অবশ্যই বলে দেবো যে আপনি কতদিনের মধ্যে সুস্থ হবেন। বেশ, পরে কি কারোর ফোন রয়েছে? হ্যালো, কেউ আছেন ফোনে? আচ্ছা, তাহলে একটু আমরা চলে আসি এই যে ভেরিকোজ ভেনের ক্ষেত্রে ট্রিটমেন্ট কিভাবে সম্ভব বা আয়ুর্বেদ কিভাবে ট্রিটমেন্টটা করে। এই সোরিয়াসিস এমন একটা রোগ ডাক্তারবাবু, এটাও কিন্তু আয়ুর্বেদ দাবি করে যে অন্যান্য প্যাথির চাইতে এরা অনেক এফেক্টিভ ফল দিতে পারে আর কি। অবশ্যই, কারণ এই যে বললাম লাইন অফ ট্রিটমেন্ট, প্রত্যেকটা জিনিস একটা লাইন অফ ট্রিটমেন্ট আছে। কারণ এই যে যদি আমরা উদাহরণ দিই সোরিয়াসিসের, এর হচ্ছে উৎসটা অ্যালার্জি। আমি ওষুধ খাচ্ছি, কিন্তু আমরা জানলামই না এই রোগটা যে কারণের জন্য হচ্ছে, কিসের থেকে হচ্ছে, আমরা ওষুধ খেয়ে যাচ্ছি, আর সেই উৎসটাকেও আমরা নিয়ে যাচ্ছি। তাতে এই রোগ কোনোদিনও ভালো হবে না। এইটাকে ভালো করতে গেলে লাইন অফ ট্রিটমেন্টটাও ঠিক করতে হবে। ঠিক যেরকম এই ভেরিকোজ ভেনের ক্ষেত্রে, ভেরিকোজ ভেনে কি হয়, অন্যান্য জায়গাতে বলে যে এটাকে সার্জারি করে নিতে হবে, ওইটা যে ভেনটা বেড়ে গেছে সেটাকে কেটে আবার লম্বা যেটা হবে সেটাকে করে দিতে, কিন্তু আবার তো সেই জিনিসটা ফেরত হতে পারে। তাহলে আমাদেরকে গাইডলাইন কি করতে হবে, যাতে ভিসিয়েটেড ব্লাডগুলোকে আমরা বার করে দিতে পারি, এবং ভিসিয়েটেড ব্লাডটা বার করার সাথে সাথে যাতে আমরা ডিটক্সিফিকেশান করতে পারি। ডিটক্সিফিকেশান যদি একবার হয়ে যায় তাহলে কি হবে, এই রোগটা আর ফেরত আসবে না। তো আমরা এটার জন্য যে ট্রিটমেন্ট করি, কিছু মেডিসিনের কিছু ট্রিটমেন্ট আছে, দিয়ে এই রোগটাকে আটকে দেওয়া হয়, এবং সেটা থেকে পুরোপুরি যদি আমরা সুস্থ হতে চাই তাহলে এটার জন্য হচ্ছে মেনলি দরকার পঞ্চকর্ম থেরাপি। আমাদের পঞ্চকর্ম থেরাপির মধ্যে একটা পার্টি আছে যেটাকে আমরা বলি রক্তমোক্ষণ। তো রক্তমোক্ষণের ক্ষেত্রে কি হয়, আমরা এই ডিটক্সিফিকেশন, যেরকম আমাদের স্নেহন, সেদন, বমন, বিরেচন আছে, তারই একটা পার্ট হচ্ছে রক্তমোক্ষণ। তো সবগুলোকেই আমাদের লাগে, কিন্তু ভেরিকোজ ভেনের ক্ষেত্রে এই রক্তমোক্ষণটা এক্সট্রা লাগে। তো এতে কি হয়, আমাদের যে ভিসিয়েটেড ব্লাডগুলো আছে সেইগুলোকে আমরা যেরকম বার করি, সেরকম অন্যান্য পঞ্চকর্মের যে পার্টগুলো আছে সেইগুলো দিয়ে আমরা ডিটক্সিফিকেশন করি। তো এই দুটো যখন একসাথে হবে, এক হচ্ছে ভিসিয়েটেড ব্লাড আমরা বার করে দিচ্ছি, প্লাস যাতে আর ব্লাডটা না ওখানেতে জমতে পারে, যাতে ওই মানে ক্লট যাতে না হতে পারে তারও ট্রিটমেন্ট করছি। তার সাথে সাথে মেডিসিন কি কাজ করছে, যে ভালভটা আপনার ড্যামেজ হচ্ছে সেইটাকে রিপেয়ার করছে, এর ফলে এটার পার্মানেন্ট সলিউশন। বেশ, কে রয়েছেন ফোনে? হ্যালো, আমি আনন্দ ব্যানার্জি বলছি বর্ধমান থেকে। আচ্ছা, বলুন আনন্দ বাবু। বলছি, আমি দিনের বেলা কিছু হয় না, রাত্রিবেলা ভাত খেয়ে খাবার দাবার খেয়ে শুই যখন, ঘুমাই যখন, তখন এই পায়ের পাতা দুটো, এই পাটা নয় ও পাটা দু পায়ে দিই, একবার আমাকে লাফিয়ে উঠছে, চমকে ওঠার মতো। হ্যাঁ, দিয়ে কি করা যায়, ঘুমিয়ে গেলে সে বুঝতে পারি না, কিন্তু ঘুমটা বেশিরভাগ হয় না, পাগুলো লাফিয়ে ওঠে।
আচ্ছা, এর জন্য কি কোথাও দেখিয়েছেন বা ট্রিটমেন্ট করিয়েছেন? না, কোথাও দেখায়নি, কিছু দেখানো হয়নি, কিছু করা হয়নি, সেই জন্য আপনাদের আলোচনা হচ্ছে বলে ফোন করলাম। আচ্ছা, হ্যাঁ, দেখুন মেনলি এটা কোনো না কোনোভাবে নার্ভের সমস্যা থেকে হতে পারে, কিন্তু এইভাবে জিনিসটাকে বলা যাবে না, কারণ কি হয়েছে এক্স্যাক্ট জিনিসটাকে একটু দেখতে হবে লোকালি, তার সাথে সাথে ক্লিনিক্যালি কিছু রিপোর্ট আপনাকে করতে হবে, সেইটা জানার পরই আপনাকে ডিটেলসটা বলতে পারবো। তবে হ্যাঁ, অবশ্যই একটা গাইডলাইন আপনাকে দিয়ে দিতে পারবো। আপনি বললেন বর্ধমান থেকে বলছেন, তো বর্ধমানেই আমাদের চেম্বার আছে, আপনি আসুন, ও হেল্পলাইন নাম্বারে ফোন করুন, আপনাকে বলে দেবে, এসে একবার দেখান, আমরা আপনাকে গাইড করে দেবো যে কি কারণের জন্য এখানেতে প্রবলেম হচ্ছে। আপনার শারীরিক কোনো অসুবিধে হচ্ছে মানে কিছু না কিছু প্রবলেম আপনার আছে, সেইটা যাতে ভবিষ্যতে না বাড়ে, প্রথম স্টেজেতেই যাতে এটা ঠিক হয়ে যায়, সেইটা আমরা ডায়াগনোসিস করার পর আপনাকে গাইড করে দেবো। বর্ধমানের চেম্বার কোথায় আছে আমি আপনাকে আর একটু ওয়েট করুন, আরেকজনের ফোন নিয়ে আমি বলে দেবো কে আছেন ফোনে। হ্যালো হ্যালো হ্যালো, বলুন কে বলছেন? আমি সেই দুলাল মাইতি বলছি। আচ্ছা বলুন, কি হয়েছে আপনার, কি প্রবলেম বলুন। ওই যে প্রবলেম বললাম না, যে গলাতে একটা জ্বালা আসছে প্রচন্ড, যেটা চেপচেপে ভাব লাগছে রাত্রে, গলাতে একটা লালা আসছে শরীরে, কফ গলার মধ্যে যাচ্ছে আর কি। আচ্ছা, বুঝতে পারছেন? কথাটা ক্লিয়ার মানে হলো না। গলা কফ জমছে কোথাও নাকি? হ্যাঁ, মানে গলাতেই, গলার মধ্যেই বারবার গলা ঠেকানিতেও হচ্ছে না, গলাতে একটা ইরিটেশন হচ্ছে, মনে হচ্ছে কিছু একটা জমে রয়েছে গলায়, তাই তো? ওই সময় তো শ্বাসের কষ্ট হচ্ছে, শ্বাসের কষ্ট হচ্ছে। বেশ বুঝতে পেরেছি এবার। হ্যাঁ, আপনার কি এমনি চট করে কি ঠান্ডা লেগে যায়? হ্যাঁ, চট করে ঠান্ডা লেগে যায়, অন্যান্য সাবান শুরু করি না, স্যান্ডেল জাতীয় সাবান নয় ঠিকঠাক। আচ্ছা, দেখুন মেনলি হচ্ছে আপনাকে দুটো জিনিস করতে হবে, করে একটু দেখতে হবে। এক হচ্ছে আপনার চেস্টে কোনো লোকাল ইনফেকশন হচ্ছে কিনা, এবং তার এছাড়া আপনার অ্যালার্জি শরীরের মধ্যে হাই আছে কিনা। তো এই দুটো কারণ থাকে আপনাদের নর্মাল শ্বাসকষ্টর জন্য, বা আমাদের কফ যদি জমে সেই কারণটা হচ্ছে এই ইনফেকশন, বা যদি আমাদের অ্যালার্জি থাকে, এর ফলে কি হয় আমাদের ইমিউনিটি পাওয়ারটাকে লো করে দেয়। তো আপনার ক্ষেত্রে একটাই বলবো যে আপনি চেস্টের একটা এক্সরে করান, এবং আইজিই বলে এক ধরনের টেস্ট হয়, ব্লাড টেস্ট, সেটা একবার করিয়ে নিন। এই দুটো রিপোর্ট করে আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করুন, আপনাকে বলে দেবে কোথায় কোন তারিখে এলে আপনার সুবিধা হবে, সেখানে এসে একবার দেখান, আমরা অবশ্যই আপনাকে হেল্প করব এবং গাইড করে দেবো, যাতে এই রোগ থেকে আপনি এখন যেটা কষ্ট পাচ্ছেন ভালো থাকবেন, এবং ভবিষ্যতেও এই রোগটা যাতে না আসে সেটাও আমরা গাইড করে দেবো। এবার আসুন চেম্বার বলে দিই আপনাদেরকে, চেম্বারগুলো নোট করুন। 26 তারিখ হচ্ছে মেছেদাতে চেম্বার রয়েছে, ডক্টর এন ভট্টাচারিয়া থাকছেন মেছেদার চেম্বারে। 29 তারিখে অর্থাৎ এই মাসের 29 তারিখে চেম্বার রয়েছে খড়গপুরে থাকছেন ডিরেক্টর স্যার ডক্টর বি শর্মা। 29 তারিখে আরও দুটো চেম্বার রয়েছে, শিলিগুড়ি আর হচ্ছে বহরমপুর। শিলিগুড়িতে থাকছেন এস ঘোষাল, বহরমপুরে থাকছেন ডক্টর এ হালদার। 30 তারিখে 3টে জায়গায় চেম্বার রয়েছে, এক হচ্ছে জামশেদপুর, গঙ্গারামপুর আর কৃষ্ণনগর। জামশেদপুরে থাকছেন ডক্টর এন ভট্টাচারিয়া, গঙ্গারামপুরে থাকছেন ডক্টর এস ঘোষাল, আর এ হালদার থাকছেন হচ্ছে কৃষ্ণনগরে। 2 তারিখে চেম্বার হলো হচ্ছে হেরিয়ার চেম্বারে থাকছেন হচ্ছে ডক্টর এ হালদার। 4 তারিখে চেম্বার 4th of December চেম্বার হচ্ছে বনগাঁ চেম্বারে ডক্টর এন ভট্টাচারিয়া থাকছেন। আর্ধে থাকবেন হচ্ছে 5 তারিখে ক্যানিংয়ে চেম্বার রয়েছে, ডিরেক্টর স্যার ডক্টর বি শর্মা যাচ্ছেন আসানসোলে হচ্ছে 6 তারিখ চেম্বার রয়েছে, 6-12তে আরও 3টে জায়গায় চেম্বার রয়েছে। কোথায় সেটা? বর্ধমান, একটু আগে বর্ধমানের একজন ফোন করেছিলেন, বর্ধমানে চেম্বার রয়েছে, ডক্টর এন ভট্টাচারিয়া থাকবেন। মালদাতেও চেম্বার রয়েছে 6 তারিখে অর্থাৎ 6th of December, মালদার চেম্বারে ডক্টর এস ঘোষাল থাকবেন, বাঁকুড়ার চেম্বারে ডক্টর এ হালদার থাকবেন। 5 তারিখ একটা আমি মিস করে গেছি, 5 তারিখ আরেকটা চেম্বার রয়েছে, সেটা হচ্ছে আরামবাগে হচ্ছে ডক্টর এ হালদার থাকবেন। বোলপুরে চেম্বার হচ্ছে 7 তারিখের চেম্বার হচ্ছে বোলপুরে, যেখানে ডিরেক্টর স্যারকে আপনারা পাবেন, অর্থাৎ ডক্টর বি শর্মা থাকবেন। 7 তারিখে আরও 4টে জায়গায় চেম্বার রয়েছে, সেটা হচ্ছে ডিব্রুগড় এন ভট্টাচারিয়া থাকছেন, কোচবিহারে থাকছেন হচ্ছে এস ঘোষাল, পুরুলিয়াতে থাকবেন হচ্ছে এ হালদার, আর এস খান থাকছেন হচ্ছে কাকদ্বীপে। 8 তারিখে চেম্বার রয়েছে ঝাড়গ্রামে চেম্বারেও ডক্টর এ হালদার থাকবেন।
ডক্টর বি শর্মা যাবেন হচ্ছে শিলচর। শিলচরের চেম্বার হচ্ছে 13 তারিখ। 14 তারিখেও ডক্টর বি শর্মাই থাকবেন, তবে সেটা হচ্ছে গুয়াহাটির চেম্বারে, আসামে। 15-12-তে চেম্বার রয়েছে হলদিয়াতে। হলদিয়াতে ডক্টর এ হালদার থাকবেন। 19 তারিখে চেম্বার রয়েছে রায়গঞ্জে। রায়গঞ্জে ডক্টর এস ঘোষাল থাকবেন। আগরতলাতে ডক্টর এন ভট্টাচার্য থাকবেন। ডেটটা হচ্ছে 20 তারিখ। রায়গঞ্জের ডেট হচ্ছে 19 তারিখে। 21-12 মানে ডিসেম্বরে আলিপুরদুয়ার চেম্বার রয়েছে, সেখানেও ডিরেক্টর স্যার থাকবেন ডক্টর বি শর্মা। 12 তারিখে চেম্বার রয়েছে 12-1 মানে জানুয়ারিতে, সেটা হচ্ছে ডিব্রুগড়ের চেম্বার, ডক্টর এস ঘোষাল থাকবেন। মানে মোটামুটি এই মাসের শেষ দিয়ে সামনের মাস দিয়ে পুরোটা চেম্বার আপনারা জেনে গেলেন। এই প্রোগ্রামটাকে আপনারা সেভ করে রাখবেন। যদি মনে হয় যে কবে কোথায় কি চেম্বার রয়েছে জানা দরকার, তাহলে আমি যে বললাম এই জায়গা থেকে আপনারা চেম্বার নিয়ে নিতে পারেন। আরেকটা কি পদ্ধতি, সেটা হচ্ছে আপনার পার্টিকুলার যেখানে বাড়ি তার আশেপাশে হয়তো চেম্বার আমি বলিনি বা চেম্বার নেই, তখন কি করবেন, আপনি ফোন করবেন হেল্পলাইন নাম্বারে। আপনার নিকটবর্তী চেম্বার কোনটা হতে পারে সেটা আপনাকে হেল্পলাইন থেকে বলে দেওয়া হবে, যে আপনার কাছাকাছি এটা হতে পারে। ধরুন আপনার মুর্শিদাবাদের জঙ্গিপুরে বাড়ি, তাহলে আপনাকে বলা হতে পারে বহরমপুর আসবার জন্য, ঠিক আছে। অথবা দেখা যাচ্ছে আপনার দক্ষিণ 24 পরগনার বাড়ি হচ্ছে মথুরাপুর, সেখানে আপনি দেখাতে পারছেন না, তখন আপনাকে ক্যানিং আসতে বলা হতে পারে বা কাকদ্বীপ আসতে বলা হতে পারে। এরকমভাবে আপনাকে হেল্প করা হবে এবং আপনি আয়ুর্বেদের অবশ্যই ট্রিটমেন্টের সুবিধা নিতে পারবেন। আচ্ছা, পরের কেউ আছেন ফোনে আমাদের সঙ্গে? হ্যাঁ বলেন, আমি আছি সাইসুদ্দিন। হ্যাঁ বলুন, কি প্রবলেম, কোথা থেকে বলছেন আগে বলুন। আমি মুর্শিদাবাদ সুতি থানার কাছ থেকে বলছি। মুর্শিদাবাদের সুতি থেকে বলুন। সুতি থানার কাছ থেকে আমার হচ্ছে না মাজার এমআর ছবি করেছি, তো আপনার আপনার হাড় ক্ষয় হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, কোমরে হাড় ক্ষয় হয়ে গেছে, এখন চলাফেরা করতে পারছি না, খুব কষ্ট হয়েছে, চলাফেরা করতে পারছি না, উঠানো হাড় ক্ষয় হয়ে গেছে। আচ্ছা, উঠা বসা করতে অসুবিধা হয়েছে। এখন কি করবেন সেটাই তো? হ্যাঁ, এখন কি করতে হবে সেটা বলেন, আমি করবো। হ্যাঁ, মেন হচ্ছে এখন কি কোনো রকম ট্রিটমেন্ট করছেন আপনি? না, এখন ট্রিটমেন্ট আর কিছু করছি না, এখন আর ওষুধ খাই না, ওষুধ খেয়ে কাজ হচ্ছে না। আচ্ছা, মানে আপনি ট্রিটমেন্ট করিয়েছেন, তার কোনো রকম কাজ হয়নি। দেখুন, আপনি যে প্রবলেমটা বলছেন হাড় ক্ষয়ে গেছে বা এবং তার সাথে সাথে নার্ভেরও প্রবলেম আছে এখন বা হচ্ছে, এর অবশ্যই সুন্দর ট্রিটমেন্ট আছে, কিন্তু তার জন্য একবার আপনার রিপোর্টটাকে দেখা প্রয়োজন যে আপনার কোন জায়গাতে হাড়টা ক্ষয়ছে। কোমরের বিভিন্ন রকম ভার্টিব্রা আছে, কোন জায়গাটাতে এই প্রবলেমটা আছে সেটা দেখার পরই কিন্তু আপনাকে গাইড করতে পারবো। ট্রিটমেন্ট অবশ্যই আছে, সেটা আপনাকে লাইফ টাইম ট্রিটমেন্ট করতে হবে না, সেই দিনটাও আপনাকে বলে দেবো, কিন্তু তার জন্য একবার আপনাকে আসতে হবে, রিপোর্টটা নিয়ে এসে একবার দেখান। মুর্শিদাবাদ থেকে বলছেন, বহরমপুরের চেম্বার আছে সামনেই, আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করুন, আপনাকে বলে দেবে। সেই ডেটে আমি থাকবো ওখানেতে, আপনি একবার রিপোর্টটা নিয়ে আসুন, দেখে আপনি বলে দেবো যে এখন আপনি যে প্রবলেমগুলো ফেস করছেন সেখান থেকে কিভাবে ভালো হবেন এবং ভবিষ্যতে যাতে এই প্রবলেম আপনাকে ফেস না করতে হয় সেইটারও একটা গাইডলাইন আমি দিয়ে দেবো। 29 তারিখে কিন্তু বহরমপুরে চেম্বার রয়েছে। এই 29 তারিখে, হাতে সময় নেই, মাঝখানে 2-3 দিন সময় আছে, তো 29 তারিখ চেম্বার, আপনি বহরমপুরে আসতে পারেন। মুর্শিদাবাদের সুতিতে আমি বললাম যে মুর্শিদাবাদে যাদের বাড়ি তাদের বহরমপুর আসতে হতে পারে, কাজেই সেখানে দেখান, আপনারা ভালো থাকুন। আর এরকমই আরও নানান অসুখ সমস্যা মানুষের, এটা তো প্রতিনিয়ত প্রাত্যহিক সমস্যা, প্রত্যেক দিনের প্রবলেম, বিভিন্ন রোগে মানুষ ভুগছেন, তারা ফোন করবেন। যে ট্রিটমেন্ট আপনাকে সুস্থ করতে পারবে তার একটা হদিশ আমরা এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের এই প্রোগ্রাম থেকে আপনাদেরকে দেব। আজকে আর হাতে সময় নেই, আমি ডক্টর এ হালদারকে অনেক ধন্যবাদ জানাই, আর সর্বশেষ আমাদের সঙ্গে উপস্থিত থাকবার জন্য নমস্কার জানাই সবাইকে।